বার্ড ক্লাব নাম দিয়েছি আমরা অনেক পরে, কিন্তু এই বার্ড ক্লাবের চর্চাটাই আপনারা করছিলেন, কিন্তু নামটা দিয়েছেন অনেক পরে। হ্যাঁ, নাম না, ওখানে তো আমাদের আড্ডা হতো, আর কি আসলো, আমি চা রাখতাম, গল্প করতাম, পাখির ছবি দেখতাম কিংবা পাখি নিয়ে কথা বলতাম, লোকে চলে যেত। এটা প্রতি মাসে চলতে থাকতো। এইটাই কিন্তু 2-1 বছরের মধ্যেই আমরা নাম দিলাম বাংলাদেশ বার্ড ক্লাব। আজও সেটা টিকে আছে। এই যে গত শুক্রবারে এখানে বার্ড ক্লাবের মিটিং হয়েছে এই মাসেরটা। আমি বরং ওই বিদেশিদের সঙ্গে আর 2-1টা কথা বলি। এই যে ডক্টর ডেভিড জনসন, যার এরকম চরম উৎসাহ ছিল আমার দেশ সম্বন্ধে, আমার দেশের পাখি, বাংলাদেশের পাখি সম্বন্ধে আমি যা জানি তার 10 গুণ বেশি জানতেন উনি ওই সময়। মানে ওই সময় যখন 96-97 সালের কথা বলছি, শুধু পাখি জানা নয়, উনি জানতেন কোথায় গেলে পাখি দেখা যাবে। লাওয়াছড়া, সাতছড়ি, এই পতেঙ্গা বিচ, এগুলো সব জায়গায় উনি আমাকে নিয়ে গেছেন যে এই হলো পাখির জায়গা। ওটা তো আমি কিছুই জানতাম না। পাখি ওই সালিম আলীর বইতে তো এগুলো লেখা নেই, ওখানে পাখি লেখা আছে, কিন্তু ওই পাখিগুলো আমি গেলে কোথায় গেলে পাবো এগুলো উনি জানতেন। উনি এগুলো সব খুঁজে বের করে ফেলেছেন এদেশে এসে। এবং উনি একটা বইও লিখেছিলেন, বই ছাপান নাই, ওই কম্পিউটার প্রিন্ট করে যারা আগ্রহী ছিল তাদের দিতেন, যে লাউছড়ায় কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে। তখন তো থাকারও জায়গা ছিল না, কিন্তু ওনার বইটা আজও আমার হাতে আছে। কিন্তু ওই সব তথ্য দিয়েছেন, এই পাখি দেখা যেতে পারে, ওই ট্রেলে গেলে এইভাবে সকালবেলা গিয়ে এই পাখি দেখা যাবে, এগুলো সব লেখা আছে ওখানে। উনি এগুলোকে লিখেছেন কারোর জন্য না, কেউ যদি আগ্রহী হয় তার জন্য। উনি বইটা বিক্রি করেন তা নয়, জাস্ট প্রিন্ট করে, মানে কপি করে একটা স্পাইরাল বাইন্ড করে রেখেছিলেন। কিন্তু ওটা দিয়েই আমি শিখেছি। এখন যেটা ইন্টারনেটের মাধ্যমে অনেকেই সহজেই জেনে যাচ্ছে, যে একজন যাচ্ছে বলছে এটা, কিন্তু তখন একেবারেই ওটা ছাড়া যেমন আমার বাংলাদেশের ছেলে, কিন্তু জানতাম না কোথায় গেলে পাখি দেখা যাবে। ধরুন আমি বললাম একটা নেউপিপি দেখতে চাই, তাহলে কোথায় যেতে হবে? আপনি কিভাবে জানেন? কেউ যদি বলে আমি নেউপিপি দেখবো, কোথায় যাব? আপনি না জানলে আসলেই বলতে পারবেন না। পল অথবা ডেভিড জনসনের কাছে বলে, এই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ওখানে বহু নেউপিপি আছে, দলপিপি আছে ইত্যাদি। এইরকম কিংবা বাইকা বিলে যাও, ওখানে নেউপিপি ছাড়া বাসা করবে এই মে জুন মাসে। এইরকম এই তথ্যগুলো থাকতে হবে। সেটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। এবং এটা না পেলে হয়তো আমার এই বাংলাদেশের পাখি সম্বন্ধে জানাশোনাটা অনেক ধীর গতিতে এগোতো। ডেভ জনসন কিন্তু মানে সব বিদেশিরা আস্তে আস্তে এদেশ ছেড়ে গেছে, নিজ দেশে চলে গেছে। ডেভ জনসন 2020 সালে মারা গেছেন। এই মৃত্যু সংবাদ পেয়ে আমি ভাবলাম যে এই যে বিদেশিরা, যাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে এত উপকৃত হয়েছি, এবং আমার মনে হয় এই দেশের জন্য তারা একটা অবদান রেখেছে। তো পাখি চর্চাটা তো এ দেশে বীজ বুনে গেছেন। ওনাদের কথা দেশের লোক জানবে না কোনোদিন, কারণ ওনারা চলে গেছে, কেউ তার কথাও তো জানে না। সুতরাং আমি ভাবলাম আমি ওনাদের নিয়ে একটা বই করব, যাতে ওনারা এই দেশ থেকে হারিয়ে না যান। তাই আমি সবাইকে তারপর থেকে আমি লিখেছিলাম, এখন তো সোজা ইমেইলে, যে আমার এই উদ্দেশ্যটা বলাই, যে আমি বললাম যে আমি তোমাদের অভিজ্ঞতা, বাংলাদেশে যে এসছো, কি দেখেছো, কবে এসছো, এই কাহিনীগুলো লেখো, আমি একটা বই করব যাতে এই বইটা থেকে যায়। এটা একটা এই বছর তোমাদের এই সেই 70 দশকে, 80 দশকে, 90-এর দশকে, 2000 সাল পর্যন্ত ওই বিদেশিরা ছিল। তাদের মধ্যে 2 জন মারা গেছেন, কিন্তু অন্যরা তো বেঁচে আছেন। তো এইভাবে তারা সব লেখা পাঠিয়েছে, সেই বই হয়ে গেছে, কিন্তু গত বছরই এই বইটা ছাপা হয়েছে। দেখেন, আমি নামই দিয়েছি বিদেশি বার্ডার। এখানে সবই ওদের লেখা, ওদের অভিজ্ঞতা দিয়েই এই বইটা হয়েছে। এবং আমি এই বইয়ের কপি প্রত্যেকের কাছে পাঠাতে পেরেছি, আমার এটাই বড় আনন্দ। কয়টা দেশের সিটিজেনদের
লেখা আছে? না, এরা দেশ হিসেবে খুব বেশি না, কিন্তু 5টা দেশ মাত্র, কিন্তু মানুষ অনেক, 14 জন মানুষ। এটা বেশিরভাগই বিদেশি, হলো ইংল্যান্ডের আর ইউএসএর। এই তো এগুলো এরাই বাংলাদেশে এসেছিলেন। আরও 2-1 ছিল যাদের আমি যোগাযোগ করতে পারিনি, অথবা আমার ইমেলের সাড়া দেননি, এরকম আরও 2-3 জন বাদ গেছেন। সেই এই গেল আর কি পুরনো কাহিনী। তো আমি এই বইয়ের মধ্যে কি আপনি যে জনসন সাহেবের কথা বললেন, ওনার একটা লেখা আছে, কিন্তু তো মরে গেছে, তা উনি লিখতে খুব অপছন্দ করতেন। তো আমার অন্যদের 2টো লিখেছিলেন, তার একটা এখানে আমি ছাপিয়েছি, আর একটা এমনভাবে লেখা যেটা ঠিক বইয়ের ছাপানো যায় না। ওটা হলো উনি লিখেছিলেন একজন বিদেশি আসলে বাংলাদেশে না, বাংলাদেশে কি দেখে তারা চমকিত যেন না হয়, শকড না হয়, সেই জন্য উনি বলেছেন যে এখানে আসলে পরে কিন্তু ওই হাফাতা শার্ট পরে কোনো মেয়ের রাস্তাঘাটে না বেরোনোই ভালো, এই ধরনের কথা রঙ্গ করে লিখেছিলেন। কিন্তু বিদেশের জন্য একটা গাইড ছিল। তো ওইটা এখানে ঠিক ওইভাবে ছাপা মানে যেত না, মিল খায়নি বলে আমি দিইনি। আর প্রত্যেকেরই তার পাখি দেখার অভিজ্ঞতাগুলো দিয়ে এই বইটা করা হয়েছে। এটা বই তো ইংরেজিতে লেখা, কারণ সবই তো ইংরেজিতে লিখেছে, কিন্তু এটা বাংলা অনুবাদ অলরেডি হয়ে গেছে। এটা আশা করি ছাপা হবে। আমি চাই যে বাংলার একটা বাংলা, এটা কসমস ছেপেছে, কিন্তু বাংলাটা ইউপিএল ছাপবে বলে বলেছে। বাংলাটা আশা করি এই বছর হবে, এটা নির্ভর করে প্রকাশকের উপরে। কিন্তু এটা ছিল আমার এই জন্য যে আমি যখন পাখি দেখতে শুরু করি, তখন যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আমি শিখেছি তাদের একটা বই, যে তাদের কথাটাও রয়ে গেল এই বইতে। ক্লাব যখন করেন তখন আপনার সাথে কয়জন, মানে এই আড্ডাগুলোর মধ্য দিয়ে এই কয়েক বছর পরে তো বার্ড ক্লাব নামটা আপনারা দিয়েছেন? না, বলি আমি বার্ড ক্লাবেরটা কি হলো। বাঙালি কতজন ছিল? না, যাই হোক, এটা আমি 96-এর কথা বলছি। তো 96 থেকে শুরু করে ধরুন 2000 পর্যন্ত এলেন, 2000 সাল। 2001-এর দিকে হলো কি, আমি আমার ঘর ভরে যেত বাঙালি দিয়ে, কিন্তু বিদেশি আস্তে আস্তে কমতে শুরু করলো, অথবা তারা থাকলেও তারা বাঙালির সঙ্গে মিশতে পারে। যেমন ডেভ জনসন, পল থমসন বাংলা বলতে পারতেন, বাংলা বুঝতে তো পারতেন 100 ভাগই, বাঙালির সঙ্গে মিশতেন, সুতরাং তারাও বাঙালির মতোই। অথবা ইয়েন লকউড, সে বাংলাদেশে জন্মেছেই, জন্মানো লেখাটা ছোটবেলা থেকেই মধুপুর জঙ্গলে বড় হয়েছে, তার লেখা প্রথম দিয়েই শুরু করেছি, কারণ শিশু হিসেবে শুরু করেছে বাংলাদেশে। তো এরা সব বাঙালির মতোই, এরা ছিল আমাদের ঘরে একে একে বাঙালি তরুণে ভরে গেল, বুঝছেন। এটা 2000 সালে আমি কেওক্রাডং গেলাম, তখন আমাদের হিল ট্র্যাক্স, এখন যখন কেওক্রাডংয়ে হাজার হাজার লোক যায়, তখন আমি কেওক্রাডংয়ে গেলে একটা মানে তখনকার জনকণ্ঠ যেমন বিশাল করে খবরই ছাপিয়েছিল যে কেওক্রাডংয়ে আমার মতো লোক গেছে। ওই রকম সময় আর কি। আমি 2000 সালে এদের নিয়ে, তখন শান্তি চুক্তি হয়, আপনার মনে যদি থাকে, 96 না 2000 সালে শান্তি চুক্তিটা হয়। হ্যাঁ, তখনই বিদেশিদের আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তখন আমি এদেরকে নিয়ে, এই পল, ডেভ, এই দুজনকে নিয়ে, আরও বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটা 8 দিনের সফর করলাম। কেওক্রাডং পর্যন্ত যে রুমা, থানচি ওইসব হয়ে ঘুরে এলাম। আমরা বাংলাদেশের জন্য 6 প্রজাতির নতুন পাখি যোগ করতে পারলাম বাংলাদেশের তালিকায় ওই একটি সফরে। তো এই ধরনের কাজ, এটা হলো 2000 সালের কথা বলছি। তো এই যে পাহাড়ে যাওয়ার, আমরা পাহাড়ে নিয়মিত পাখি দেখতে যেতাম 2000 সালের থেকে, তখন বহু তরুণ তরুণী আমাদের সঙ্গে আসতে শুরু করলো, এবং বেশিরভাগই ছিল কিন্তু একটা তরুণ দল ছিল প্রথম আলোর,
তারাই একে এক বন্ধুর থেকে আরেক বন্ধু আসে, তো তারাই আসতে শুরু করেছিল এবং আমার ঘর ভরে যেত, কিন্তু একদম এত লোক। তার অধিকাংশই পাখিতে আগ্রহী নয়, কিন্তু আমরা পাহাড়ে যাই, পাহাড়ে যেতে চাই। পাহাড়ে আমাদের পাহাড়েই যাওয়া কঠিন, তো ওখানে ম্যালেরিয়া আছে, ওখানে গেলে রাত্রে থাকবে কোথায়, কোন পথে যাবে, এগুলো জানা নেই, কিন্তু আমরা দু একবার যেই একটু পাকা হয়ে গেছি বলে আমাদের সঙ্গে যেতে চাই। সেটা ধরুন 2001-2 সালের কথা বলছি। তো আমি যখন এত লোক হলো এবং অনেকেই সত্যি সত্যি পাখিতে আগ্রহী নয়, আমাদের সাথে ভ্রমণে আগ্রহী, কারণ আমরা কঠিন জায়গায় যাই, তরুণের আগ্রহ। আমি তখন এই দলটাকে 2 ভাগ করতে চাইলাম। 2 ভাগ করে একটা নাম বলে পাহাড়ে যাবে ট্রেকার্স, যারা পায়ে হাঁটতে চায় তাদের ক্লাব, আর একটা হবে তাদের দল, আর একটা হবে পাখি দেখিয়ে দল, যাতে 2 ভাগ হলে পরে এখানে আড্ডাটা ভালো হয়, একেবারে বিরাট ভিড় না হয়। 2 ভাগ করে প্রতি মাসেই হতে থাকলো। একদিন হলো তরুণদের দল, যারা আমাদের সঙ্গে, আমরা বললামই ট্রেকার্স, যারা হাঁটতে চায়। আমরা আসলেও পাহাড়ে যাই সবসময়, আমিই পাখিতে আগ্রহী, অনেকেই আগ্রহী নয়, কিন্তু আমরা একসঙ্গে যাই। তো তখনই এই নাম দেওয়ার বালাইটে এলো। সেতো আমাদের, কিন্তু এই যে বার্ড ক্লাব নামটা কিন্তু প্রথম থেকেই নেই, কোনো নামই নেই। আমার বাড়িতে আড্ডা হয়। যখন আমি 2 ভাগ করলাম তখন নামের কথাটা উঠল। একটার নাম হলো ট্রেকার্স ক্লাব, একটা হলো বার্ড ক্লাব। তাই আমরা আস্তে আস্তে মুখে মুখে বলতে শুরু করলাম বাংলাদেশ বার্ড ক্লাব। আমরা একটা পত্রিকাও, ওই মাসিক আড্ডার সঙ্গে মাসিক পত্রিকাও শুরু করলাম, পাখির জন্য একটা, পায়ে হাঁটে যারা ট্রেকারদের জন্য একটা। এইভাবে আর কি এটা হয়েছে। 2002 সাল থেকে পত্রিকা শুরু করেছি আমরা। আসলেই প্রত্যেকের হাতে 2-3 পাতার একটা পত্রিকা হতো, পাখির আলাদের, ট্রেকারদেরও। এভাবে হয়েছে কিন্তু বাংলাদেশ বার্ড ক্লাব। ট্রেকার্স ক্লাবটাই হলো কি, আমরা শুধু বান্দরবানে যেতাম দল বেঁধে বেঁধে, যা বিশেষ করে শীতের সময় যেতাম। আমার আগ্রহ পাখি, আর অন্যদের আগ্রহ এসে হাঁটা, রাত্রে যে ওই পাহাড়িদের ঘরে থাকা, ওদের খাবার খাওয়া এবং হেঁটে বেড়ানো, এটাই হলো উৎসাহের কথা। এখন আমরা 2003 অথবা 2004-এ আমরা আগ্রহী হলাম যে আমরা তো আমাদের পাহাড়ে সব উঠে ফেলেছি, আমাদের ছোট ছোট পাহাড়ে হিমালয়ের কথা চিন্তা করতে শুরু করলাম। সেই জন্যেই আমার ঘর থেকে আমি একদিন ওই মিটিংয়েই বললাম যে আমরা হিমালয়ে ট্রেকিংয়ে যাব। তো আমরা এভারেস্ট টিম, আমি বললাম যে আমরা একটা টিম করছি, এভারেস্ট টিম। তো টিমে কারা কারা যে আগ্রহী এই টিমের সদস্য হতে নাম লেখেন। আমার এখানে একটা বোর্ড ছিল, আমি আমার নাম প্রথমে লিখতাম, আর অনেকেই আরও 6-7 জন নাম লিখলো। এই হলো এভারেস্ট টিম হয়ে গেল আমার এখানে, মুখে মুখে একদম কিছুই না। কিন্তু আসলেই ওই আমাদের এসে থেকেই 2 জন ছেলে 2003-এ এভারেস্ট বেস ক্যাম্পে গেল, হ্যাঁ ট্রেকিং করে আসলো। আমাদের সাহস অনেক বেড়ে গেল। আমরা 2004-এ গেলাম, আমরা 7 জনের দল ট্রেকিং করে এলাম। তারপরে আমরা ছেলে মেয়েদের ট্রেনিংয়ে পাঠালাম ইন্ডিয়াতে, মাউন্টেনিং ট্রেনিংয়ে। তারা মানে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেল বার্ড ক্লাবের চাইতে। মাউন্টেনিয়ার্স ক্লাব, আমরা ওটা নাম দিয়েছিলাম মাউন্টেনিয়ার ট্রেকিং ক্লাব, বাংলা মাউন্টেনিয়ার ট্রেকিং ক্লাব। তো ওখান থেকে পরে লোকে এভারেস্ট করেছে, ওটা আজও টিকে আছে এই ঘরে। আর পাশাপাশি বাংলাদেশ বার্ড ক্লাব আমরা 2010 থেকে শুরু করেছি, যে অনেক সদস্য হয়ে গেছে। আমাদের পত্রিকাটা ওই মাসিক কম্পিউটারে না ছাপিয়ে আমরা 3 মাসে কালার ছাপাতে শুরু করেছি। একটা ত্রৈমাসিক চমৎকার পত্রিকা শুরু হয়েছে, এবং আমরা ঠিক করেছি যে এটা একটা ফর্মাল স্ট্রাকচার দেওয়া হবে বার্ড ক্লাবে। সেই জন্য আমরা ওটা ইলেকশন শুরু করি 2010 থেকে। 2010 থেকে, হ্যাঁ 10 থেকে একটা 9 সদস্যের একটা কমিটি দিয়ে এটা চালাবে, ইলেকশন করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এইসব হবে। ওইটাই চলছে আজ পর্যন্ত। কিন্তু ওর চাইতে উল্লেখযোগ্য হলো এই যে এটা তো হলো যে আমরা 96 থেকে শুরু করে 2010 পর্যন্ত
এই প্রায় 15 বছর আমরা পাখি দেখে ফেলেছি, কিন্তু পাখি দেখাই শেষ কথা নয়। অনেক দেশেই অনেক লোকের কাছেই পাখি গবেষণাটা, পাখি সংরক্ষণটা আরও বেশি গুরুত্বপূর্ণ। পাখি দেখাটা একটা শৌখিনতা, ক্রিকেট খেলা দেখার মতো, যে সারাদিন বসে দেখলাম, এটা নিয়ে পরে আলাপ করলাম, উত্তেজনা হলো, এই যে একটা শখ। কিন্তু এর পিছনে আর একটা বড় কাজ আছে। পাখি আপনি পাখি নিয়ে গবেষণার তথ্য সংগ্রহ করা। পৃথিবীর আমার দেশের পাখি তো তথ্য অন্য দেশ সে অতটা থাকবে না, আমাকেই সংগ্রহ করতে হবে। আমি যদি না করি তথ্য কমই থেকে যাবে। আবার আমার দেশে পাখি সংরক্ষণ করা, পাখি তো টিকে থাকতে হবে। আর পৃথিবীতে তো উধাও হয়ে যাচ্ছে পাখি, কারণ প্রাকৃতিক পরিবেশ কমে যাচ্ছে, পাখিও ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে ওই দুটো কাজ করতে হবে, সংরক্ষণ এবং গবেষণা। তো এই দিকে আমরা অত্যন্ত দুর্বল, আজও দুর্বল, ওই সময় খুবই দুর্বল ছিলাম। কিন্তু প্রথমে যেটা আমরা দেশে ছিল না, যেটা করা জরুরি ছিল, পাখি গবেষণার কাজটা শুরু করা। পাখির গবেষণার কাজটা জটিল, এরকম না যে নিজে নিজে শেখা যায়। এখন আর ওই নিজে নিজে শেখার মতো নাই, তাহলে পাখির ক্ষতি হয়ে যাবে হয়তো। আর পাখি গবেষণা করবেন, পাখি ধরবেন, মাপজোক নেবেন, ওর রক্ত নিয়ে স্যাম্পল নেবেন, তারপর আবার সুস্থ অবস্থায় ছেড়ে দেবেন, বড় ক্ষতি না করে। এর জন্য প্রশিক্ষণ লাগে, শিখে নিয়ে তারপরে করাই ভালো। আর নইলে আপনি পাখি শিকারি হয়ে গেলেন, ধরলেন, ওটা পাটা গেল ভেঙে, কেউ পালকগুলো গেল ছিঁড়েও, ভালো উঠতে পারলো না, ওর বিড়ালে খেয়ে ফেললো, তাহলে তো হবে না। সেই জন্যে এটা শিখতে হয়, কিন্তু এই জিনিসটাই আমার দেশে নেই। তো ওইটা আমি বিরাট একটা সাহায্য পেলাম ব্রিটিশদের কাছ থেকে। ওদের একটা বিওটি আছে, ব্রিটিশ ট্রাস্ট অফ বিটিও, ব্রিটিশ ট্রাস্ট অফ অর্নিথোলজি মানে পাখি বিজ্ঞান। তারা আমাকে সাহায্য করতে চাইলো, যে বাংলাদেশে তো নাই। তো আমি যোগাযোগ করলে তারা বলে 100 ভাগ আমার জন্য ফ্রি, প্রথম যে সব যন্ত্রপাতি লাগে, এক সেট যন্ত্রপাতি ফ্রি পাবো, প্রশিক্ষক ফ্রি পাবো। তারা নিজের খরচে এখানে আসবে, শুধু আমার এখানে বাংলাদেশে যতদিন থাকবে তাদের ব্যবস্থা সেটুকুন আমি করলাম আর কি, যেখানে তার থাকা খাওয়ার ব্যবস্থা, এবং বনে বাজারে নিয়ে যে পাখি ধরার ক্যাম্প করা। এটা 2010 থেকে আমরা শুরু করি। ফলে বাংলাদেশে এখন কিন্তু ওই তাদের আমরা যে হয়তো 50 লোককে, ছেলে মেয়েকে শেখাতে পেরেছিলাম, আমি তার মধ্যে একজন, যে আমিও কিছুটা শিখেছি যে পাখি জাল দিয়ে ধরতে হয় কী করে, কোনো না ক্ষতি না করে, মাপজোক কী করে নিতে হয়, তার পায়ে রিং কী করে লাগাতে হয়, এবং আরও বহু কিছু, পিঠে ট্রান্সমিটার কী করে লাগাতে হয়। এইগুলো আমরা 2010 থেকে 11, 12, 13 তারপরেও করেছি। কিন্তু ওরা প্রতি বছর আমাদেরকে 2-3 জন করে শিক্ষক পাঠিয়েছেন, যারা ওদেশে কোয়ালিফাইড। ওদেশে তো একেবারে খুবই রিগরাস করা হয়, যে তারা এসে আমাদের শিখিয়ে ঠিকে গেছেন। তাদের শ্রমের ইতিহাসটাও কিন্তু আরেকটা বই আমাকে লিখতে হবে, যেটা এখনো হয়নি। 2010 থেকে 2020 পর্যন্ত আমি ওইভাবে যারা কাজ করেছেন আমাদের সঙ্গে, তাদের কথা দিয়ে আরেকটা বই লিখতে হবে, কারণ তাদের বিশাল অবদান আমাদের এতটুকু উন্নত করে দিয়ে গেছেন।